হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সুমিত স্যার। অ্যাচিভার্সিটি অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা হিস্ট্রি ফার্স্ট ক্লাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা একদম বেসিক জায়গাগুলোকে জানবো, কারণ তোমরা জানো যদি কোনো জিনিসের বেসিকটা আমাদের যদি ভালো করে ক্লিয়ার না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্রিফলি বা পরবর্তীকালে কঠিন টপিকগুলো সম্পর্কে আলোচনা করতে পারবো না। আর তোমাদের আগেই বলেছি, ইতিহাস হচ্ছে এমন একটা সাবজেক্ট খুবই ইজি, তুমি ইজি ভাবে মনে রাখতে পারো। এই কথাটা শুনে হয়তো তোমার মনে একটু হাসি এসে গেল যে স্যার আপনি ইজি বলছেন, কিন্তু আমাদের কাছে তো ইতিহাস মানে হচ্ছে পাহাড়ের বোঝা, কিভাবে আমরা মনে রাখবো? একদম ইজি। আমি আবার বলছি, আমার সঙ্গে ক্লাস যখন তুমি করবে তখন সামনে খাতা পেন একটু খুলে রাখবে আর মাইন্ডটা আমার সঙ্গে রাখবে। মনে করবে আমি তোমার সঙ্গে গল্প করছি, জাস্ট গল্প জিনিসগুলোকে শোনো, কারণ একমাত্র গল্পই হচ্ছে বেস্ট উপায় তুমি মনে রাখতে পারার ক্ষেত্রে। হিস্ট্রিটাও তেমন একদম ইজিলি গল্প। আমরা ছোটবেলায় গল্প শুনেছি, সেই রকমই ইতিহাস সংক্রান্ত এক একটা যুগ সংক্রান্ত আমরা গল্প করবো শুধুমাত্র, যে গল্পটা তোমাদের সামনে একটা ফোকাস এনে দেবে, অর্থাৎ তোমাদের সামনে একটা পিকচার তৈরি হবে এবং সেই পিকচার থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুমি খাতায় খালি নোট করবে, তাহলেই পড়া শেষ। ইতিহাস পড়ার ক্ষেত্রে ওই ছোটবেলার মতো দুলে দুলে পড়ার কোনো জরুরি থাকে না। চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেটা দরকার থাকে সেটা হচ্ছে রিডিং ওয়াইজ পড়া। তুমি 5 মিনিট পড়ো, তুমি 10 মিনিট পড়ো, কিন্তু সেইটুকুই পড়ো যেইটুক তুমি মাথায় রাখতে পারছো, অর্থাৎ যেইটুক পড়ো সেইটুক যাতে মনোযোগ সহকারে তুমি পড়তে পারো, সেই দিকেই কিন্তু তোমাকে ফোকাস রাখতে হবে। দেখো, তাহলে শুরু করি, আর কথা না বাড়িয়ে একদম ফার্স্ট ক্লাস আমরা ইতিহাসের ছোট্ট একটা ইন্ট্রোডাকশন সম্পর্কে আলোচনা করি। দেখো, ইতিহাস আমরা ছোটবেলা থেকে পড়ছি, কেউ কেউ মাধ্যমিক লেভেল অব্দি পড়ছো, কেউ বা হায়ার স্ট্যান্ডার্ডে। একবারও কি মনে হয়েছে ইতিহাসটা কি, ইতিহাসটা কেন পড়ানোই বা হয়? দেখো, ইতিহাস মানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, অতীতের ঘটনা আজগুবি ঘটনার ভর্তি সমৃদ্ধি হচ্ছে ইতিহাস, কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এটা। ইতিহাস মানে এটা নয়। ইতিহাস মানে হচ্ছে অতীতের ঘটনাবলী, যার উপরে ভিত্তি করে আমরা বর্তমানে চলার পথ তৈরি করছি, এবং বর্তমান যদি ঠিক না থাকে তাহলে ভবিষ্যতের পথেও কিন্তু আমরা সঠিকভাবে চলতে পারবো না। তাই ইতিহাস আমাদের খুবই জরুরি একটা বিষয়। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের কিন্তু ইতিহাস আছে। তুমি চিন্তা করে দেখো, ইতিহাস ছাড়া কিন্তু কোনো জিনিসের জন্ম হতে পারে না। তাই ইতিহাস হচ্ছে অপরিহার্য উপাদান সেই জিনিসটা সম্পর্কে জানার। যেমন আজকে সারা বিশ্ব যেটা নিয়ে চিন্তা ভাবনা করছে, একদম জর্জরিত হয়ে পড়েছে, তার নাম হচ্ছে করোনা ভাইরাস। তাহলে করোনা ভাইরাস কিভাবে মোকাবেলা করবে, তাহলে তার জ্ঞান বা সেই সময় কি কি জিনিস আমাদের মেনটেন করে চলতে হবে, তার সেই জ্ঞানটা কোথা থেকে আসবে? পূর্ববর্তী কোনো মহামারী হয়েছে কিনা সেটার সম্পর্কে আগে ওয়াকিবহাল থাকতে হবে। তাহলে তার উপরে ভিত্তি করে আমরা কিন্তু সেই রকম রূপরেখা তৈরি করতে পারি বর্তমান পরিস্থিতিতে। আর বর্তমান যদি ভুল হয় তাহলে ভবিষ্যৎটাও গন্ডগোল হবে। ইতিহাসও তেমনই। তাহলে ইতিহাসটা কি? ইতিহাস হচ্ছে অতীতের ঘটনাবলী, যার উপরে ভিত্তি করে আমরা বর্তমানে চলতে পারি, এবং বর্তমান ঠিকভাবে চলার সাথে সাথে আমরা ভবিষ্যতের পথকেও কিন্তু মসৃণ করে তুলি। কিন্তু দুঃখের বিষয় কি জানো, ভারতে না ইতিহাস আগে থেকে পড়ানো হতো না, বা ইতিহাস কি সেই সম্পর্কে প্রথম দিকে কিন্তু আমাদের ধারণার খুবই অভাব ছিল। তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, তাহলে স্যার কলহনের রাজতরঙ্গিনীকে আমরা ভারতের প্রথম ইতিহাস বই কেন বলি? তাহলে অবশ্যই ঠিক প্রশ্ন, কিন্তু মাথায় রাখতে হবে সেই ইতিহাস বা সেইটাতে কি রয়েছে, সেই সময়কার ঘটনা, সেই রাজার সম্পর্কে ঘটনা। অর্থাৎ এটা ইতিহাসের রূপরেখা হতে পারে না। অর্থাৎ এটাকে মানে কলহনের রাজতরঙ্গিনীকে কিন্তু আমরা সেই সময়কার বিবরণমূলক গ্রন্থ করতে পারি। কারণ যখন আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজবংশ রাজত্ব করেছে, তাদের কিছু সভাকবিরা কি করছে, যে সেই রাজার সম্পর্কে ভালো কিছু কথা লিখে রাখছে এবং সেটা দিয়ে বই তৈরি হচ্ছে। তবে বর্তমানকালের ঐতিহাসিকরা তোমরা জানো যে সেই রাজকাহিনীগুলোকে সঠিক ইতিহাসের উপাদান হিসাবে মানতে কিন্তু রাজি নয়। কারণ কোন সভাকবি বা মন্ত্রী কিন্তু রাজার সম্পর্কে কোনো খারাপ কথা লিখতেই পারেন না। আর যদি খারাপ কথা না লেখেন তাহলে তার কি হবে? গলা কাটা যাবে। সেই হিসাবে আমরা সেই বইগুলো থেকে কিন্তু রাজার ভালো সম্পর্কেই জানতে পারি। তাহলে এটা ইতিহাস লেখার যথার্থ উপাদান হতে পারে না আমাদের। তাই ইতিহাসটা যেখান থেকে এসছে বা যেই সময় থেকে এসছে সেটা কিন্তু এক কথায় আমরা বলতে পারি ব্রিটিশদের হাত ধরে।
এবং ব্রিটিশদের হাত ধরে ভারতে যে ইতিহাসটা এসেছিল তাকে আমরা বলে থাকি কলোনাইল হিস্ট্রি। এর পরবর্তীকালে ইতিহাসের যে রূপরেখা আমরা দেখতে পাই সেটাকে হচ্ছে আমরা ন্যাশনালিস্ট হিস্ট্রি বলতে পারি। অর্থাৎ কলোনাইল হিস্ট্রির পাশাপাশি ন্যাশনালিস্ট হিস্ট্রি তৈরি হয়েছিল। এটার মানে কি, কলোনাইল হিস্ট্রিতে শুধুমাত্র কিন্তু ঔপনিবেশিকবাদের কথা বলা হয়েছে, অর্থাৎ ব্রিটিশ শাসনকে ঊর্ধ্বে দেখানো হয়েছে, এটা ঠিকই। কিন্তু ন্যাশনালিস্ট হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি ভারতবর্ষকে উচ্চ দেখানো হয়েছে। তাহলে এই দুটোকে আমরা ইতিহাসের ধারা বলতে পারি। স্বাধীনতার পরে ইতিহাসের বহু ধারা তৈরি হয়েছে, যেমন কেমব্রিজ ধারা, মার্কসিস্ট ধারা, ঠিক আছে, তোমার অ্যান্টিকুইটি হিস্ট্রি, এনভায়রনমেন্টাল হিস্ট্রি, তোমার আর্ট হিস্ট্রি, এরকম একাধিক পার্টি কিন্তু ইতিহাস আলোচনা করা যায়। তাহলে দেখে নেওয়া যাক হিস্ট্রি এই শব্দটার জন্ম কোথা থেকে এসছে। যদি আমরা দেখি হিস্ট্রি এই শব্দটা জন্ম হয়েছে কিন্তু হিস্টোরিয়া এই শব্দটা থেকে। তাহলে হিস্টোরিয়া থেকে হিস্ট্রি শব্দটার জন্ম হয়েছে। এটা একটা কিন্তু গ্রিক ওয়ার্ড, অর্থাৎ এই শব্দটা যিনি জন্ম দিয়েছেন তিনিও কিন্তু একজন গ্রিক, যার নাম হেরোডোটাস। এবং এই হিস্টোরিয়া শব্দটির অর্থ হচ্ছে ইনকোয়ারি। যেহেতু হেরোডোটাসের দ্বারা আমরা প্রথম এই হিস্টোরিয়া শব্দটির জন্ম দেখে থাকি এবং যেহেতু হিস্টোরিয়া থেকে হিস্ট্রি শব্দটির জন্ম হয়েছে, সেহেতু কিন্তু আমরা হেরোডোটাসকে ইতিহাসের জনক বলতে পারি। ছোটবেলায় পড়েছি তো, ঠিক ছোটবেলার কথাগুলো কিন্তু আমি রিপিট করব, যেগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে ইতিহাসের জনক আমরা কাকে বলছি না, হেরোডোটাসকে বলছি। তাহলে হিস্ট্রির জন্ম কোথা থেকে এসছে, হিস্টোরিয়া থেকে। ইতিহাস পড়তে গেলে এবার আমরা আলোচনা করি, ইতিহাস পড়তে গেলে কিছু যুগ বিভাজন আছে। আমরা বলি না ইতিহাস, ছোটবেলা দেখবে ইতিহাস পড়তে গিয়ে আমরা আনুমানিক শব্দগুলো পেয়েছি, এর থেকে কিন্তু আমাদের মনে খটকা এসছে এবং আমরা মনে ভেবেছি ইতিহাস সঠিক সময় বলতে পারে না, ইতিহাস ঠিক ইয়ারগুলো ঠিক করে বলতে পারে না, অর্থাৎ আজগুবি ব্যাপার। এটা কেন হয়েছে এবার আজকে আমি পুরোপুরি ভালো করে বলে দিচ্ছি, শুনে নাও। ইতিহাসের যুগ বিভাজনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে প্রি হিস্ট্রি, অর্থাৎ প্রি হিস্টোরিক্যাল ফ্রেজ, আর একটা হচ্ছে প্রোটো হিস্ট্রি বা প্রোটো হিস্টোরিক্যাল ফ্রেজ। তাহলে প্রি হিস্ট্রি এই শব্দটির যদি বাংলা বলি তাহলে চিনতে সুবিধা হবে, নাম হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। শুনেছি অবশ্যই। তাহলে প্রাগৈতিহাসিক যুগ কাকে বলছি আমরা, যে যুগে ইতিহাস লেখার জন্য আমরা কোনো লিখিত উপাদান পাই না। কি পাই না, লিখিত উপাদান পাই না। তাহলে কিসের ভিত্তি করে আমরা ইতিহাস লিখবো না, প্রত্নতাত্ত্বিক উপাদানের উপরে ভিত্তি করে ইতিহাস লিখবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে প্রি হিস্টোরিক্যাল ফেজ বলি। তাহলে এর সঙ্গে সঙ্গে আমরা জেনে নিই ইতিহাস লেখার উপাদান কি কি। তাহলে ইতিহাস লেখার যদি উপাদান বলি তাহলে সেই উপাদান হচ্ছে একটা সাহিত্যিক উপাদান আর একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। সাহিত্যিক উপাদানকে যদি তুমি ভাগ করো তাহলে দেখবে দুটো পাবে, একটা হচ্ছে দেশীয় সাহিত্য আর একটা হচ্ছে বৈদেশিক সাহিত্য, ঠিক আছে। আর প্রত্নতাত্ত্বিক উপাদানকে তুমি যদি ভাগ করো তাহলে তুমি শিলালিপি পাবে বা লিপি পাবে, তুমি কয়েন্স মুদ্রা পাবে ইত্যাদি জিনিসগুলোকে পাবে। তাহলে ইতিহাস লেখার উপাদান কটা, দুটো, সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান। ক্লিয়ার হলো। তাহলে প্রি হিস্টোরিক্যাল ফেজ আমরা কাকে বলছি না, যে যুগে ইতিহাস লেখার জন্য শুধুমাত্র আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান পাই। বোঝা গেল। তাহলে সাহিত্যিক উপাদান পাই না। তাহলে যদি তোমাকে এখান থেকে একটা প্রশ্ন বানাতে বলি বা প্রশ্ন করি তাহলে কি হবে প্রশ্নটা, যে একটা যুগের একটা পার্টির ইতিহাসের নাম বলো যেটা প্রি হিস্টোরিক্যাল ফেজের হিস্ট্রি। তাহলে তার নামটা কি হবে, স্টোন এজ। চিন্তা করে দেখো, তাহলে স্টোন এজ বা প্রস্তর যুগ হচ্ছে এমন একটা যুগ যেখানে আমরা গুহার কিছু চিত্র দেখতে পাই আর কিছু পাই না, কোনো সাহিত্যিক পাই না। পেয়েছে কি, তা পাই না। তাহলে সেই যুগের ইতিহাসটাকে আমরা প্রি হিস্টোরিক্যাল বলি। তাহলে যদি লিখিত উপাদানই না পাই আমরা, তাহলে আমরা যুগ বিভাজন করব কি করে বা যুগটা বা সাল উল্লেখ করব কি করে। তাই আমরা কি করছি, আনুমানিক কথাটা ব্যবহার করছি। কারণ আমাদের ইতিহাসে একটা যন্ত্র রয়েছে যার নাম হচ্ছে রেডিও কার্বন 14। সেই যন্ত্রটা কি না, যন্ত্রটার মধ্যে যদি কোনো আমি প্রাচীন বস্তু দিই তাহলে তার উপরে কার্বন বিকিরণ হবে এবং তার উপরে ভিত্তি করে কি হচ্ছে না, একটা সালের স্কেলে, মানে স্কেলটা সালের আপ ডাউন করছে। তাহলে সেইখান থেকে আমরা অনুমান করতে পারছি যে এটা এই সময়কালের হতে পারে, তাই আমরা আনুমানিক শব্দটি ব্যবহার করেছিলাম।
ক্লিয়ার, একদম পরিষ্কার। তাহলে যদি বলি প্রস্তর যুগের একটা গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদানের নাম বলো, তাহলে তার নাম কি বলবো আমরা? ভীমবেটকার কেভ। ঠিক আছে, তাহলে ভীমবেটকার কেভ, এখান থেকে আমরা প্রস্তর যুগের সম্পর্কে জানতে পারি। তাহলে যখন আমি প্রস্তর যুগ পড়াবো তখন এইগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ক্লিয়ার? তাহলে প্রি হিস্টোরিক্যাল ফেজ জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা বলবো কি প্রোটো হিস্ট্রি। তাহলে প্রোটো হিস্ট্রি আমরা কাকে বলছি? বাংলায় যাকে আমরা বলি প্রায় ঐতিহাসিক যুগ। তাহলে প্রায় ঐতিহাসিক যুগ মানে কি? যে যুগে আমরা লিখিত উপাদান পাই কিন্তু আমরা পাঠ উদ্ধার করতে পারি। প্রত্নতাত্ত্বিক অবশ্যই পাই, তাহলে তাকে আমরা বলছি কি প্রায় ঐতিহাসিক যুগ। তাহলে উদাহরণ একটু চিন্তা করে দেখো তো, সিন্ধু সভ্যতায় আমরা লিখিত উপাদান পেয়েছি, হাইরোগ্লিফিক্স লেখা লিপি পেয়েছি আমরা, কিন্তু লিপিটাকে পাঠোদ্ধার করতে পেরেছি? একদমই পারিনি এখনো পর্যন্ত। তাহলে সেটাকে আমরা প্রোটো হিস্ট্রি বলছি। ক্লিয়ার? তাহলে এই দুটোর মধ্যে যদি তোমাকে বেসিক ডিফারেন্স থেকে কোশ্চেন আসে তাহলে কি বলবে তুমি? প্রথমটাতে আমরা লিখিত উপাদান পাই না, আর এখানে আমরা লিখিত উপাদান পাই। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু পেলেও আমরা পাঠোদ্ধার করতে পারি না। আর কমন কি দুটোতে? দুটোতেই আমরা কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদান পেয়ে থাকি। ক্লিয়ার? এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে হিস্ট্রি। এটা আবার কি? তাহলে হিস্ট্রি হচ্ছে এমন জায়গার বর্ণনা বা এমন ধারার বর্ণনা যেখানে আমরা সমস্ত বংশ বলো, সাল বলো, সমস্ত ডিটেলসে পাই। অর্থাৎ পর পর আমরা ধারাবাহিক অনুসারে সাজিয়ে গুছিয়ে তৈরি করতে পারি। অর্থাৎ যেখানে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানও পাচ্ছি এবং সাহিত্যিক উপাদানও পাচ্ছি এবং সেগুলোকে আমরা ধারাবাহিকভাবে সাজাচ্ছি কালানুক্রম অনুসারে। তাহলে সেইটাকেই ইতিহাসের ঘটনাবলী বলি। ক্লিয়ার? বুঝেছো? এবার আমরা বলবো ইতিহাসের ক্ষেত্রে আমরা এডি এবং বিসি এই দুটো শব্দ সব সময় ব্যবহার করে থাকি। এটা কি? তাহলে বিসি মানে আমরা সবাই জানি এটাকে বলে বিফোর ক্রাইস্ট, বাংলায় বলে খ্রিস্টপূর্বাব্দ। এটা মানে কি? দেখো, আমরা ইতিহাস পড়তে গিয়ে যখন কোনো যুগ চিন্তা করছি তাহলে সেক্ষেত্রে এটা অতীতের ঘটনা, মানে পেছনের দিকে যাচ্ছি আমরা। তাহলে কত পেছনে এগোবো আমরা? এগোতে এগোতে তো ঠেকে যাব। তাই জন্য কি করা হলো না, একটা জায়গাকে স্থির করা হলো, সেটা হচ্ছে কি যীশু খ্রিস্টের জন্মটাকে। তাই বলা হচ্ছে বিফোর ক্রাইস্ট, মানে বিফোর ক্রাইস্ট খ্রিস্টপূর্বাব্দ। সেই হিসাবে সময়কালকে, সেই সময় যে সময়কাল হচ্ছে সেখান থেকে যদি আমরা দেখি, মানে বড় থেকে ছোট একদম পেছনে চলে যাচ্ছি, ধরো 10-এ চলে যাচ্ছি লাস্ট। তাহলে 10 থেকে আমরা কি করছি, 10-এর পরে 9 বলছি, 8 বলছি, 7 বলছি, এইভাবে যদি আসছি আমরা তখন সেটাকে আমরা বলছি বিসি। তাহলে মাথায় রাখতে হবে খ্রিস্টপূর্বাব্দ বা বিফোর ক্রাইস্ট সব সময় বড় থেকে ছোট হয়। আর যীশু খ্রিস্টের জন্মের পর থেকে সেটা কি হয়ে যাচ্ছে না এডি, অর্থাৎ অ্যাডম ডোমিনিয়ন বা খ্রিস্টাব্দ, এই কথাটাকে আমরা বলছি। তাই খ্রিস্টাব্দের নিয়মটা হচ্ছে এরা সব সময় বড়তে রানিং হচ্ছে। অর্থাৎ আজকে 2020 চলছে এখন, তাহলে 2020 পরে আসবে 2021, যেহেতু বড় হচ্ছে তাই সেটাকে আমরা এডি বলছি। আর যদি 19 হতো তাহলে সেটাকে আমরা বলতাম বিসি বা বিফোর ক্রাইস্ট। ক্লিয়ার? তাহলে এই ধারণাগুলোকে আমাদের ক্লিয়ারেন্সে রাখতে হবে। এরপরে আমরা কিসে যাব না, এরপরে আমরা যে ভিডিওটাকে দেব তোমাকে, আমি যে ভিডিওটা করব সেখানে তোমাকে আমি দেখাবো যে একদম প্রথম অর্থাৎ প্রি হিস্টোরিক্যাল ফেজে মানুষরা কিভাবে চলাফেরা করতো, মানুষরা কিভাবে তাদের জীবনযাত্রা করেছিল এবং সেখান থেকে তারা কিভাবে সিভিলাইজড হয়েছে, সেই যে গল্পগুলো আমরা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আমরা বলে দিচ্ছি। ঠিক আছে? তাহলে পরের ভিডিওটা একদম অপেক্ষায় থাকো, খাতা নিয়ে বসো এবং সমস্ত জিনিসগুলো কিন্তু নোট ডাউন করো। তাহলে আজকের জিনিসগুলো অবশ্যই আশা করি হয়ে গেছে। আজকে একদম বেসিক লেভেল নিয়ে আলোচনা করেছি। ঠিক আজকের মতো যেমন গল্প আমি করলাম, পরের ক্লাসগুলোতেও আমি জাস্ট গল্প করব। তোমরা খাতায় গল্প শুনতে শুনতে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোকে একটু লিখে নেবে। ক্লিয়ার? আজকের মতো এইটুকুই। গুড বাই। Please do like this video, share with your friends and subscribe because knowledge is empowerment.